রাত নেমে আসলেই, দরজার বেল বাজলেই, নিজের স্বামীর পায়ের শব্দ শুনলেই মেয়েটির বুকের ভেতর যেন মৃত্যুর ভয় শুরু হয়ে যায়। বাইরের পৃথিবীর কাছে লোকটা একজন ভদ্র, শিক্ষিত আর আদর্শ স্বামী। তবে দরজার আড়ালে সে একজন দানবে রূপান্তরিত হয়, কারণ ভালোবাসার নামে প্রতিদিন জোর করে মেয়েটির শরীর ভোগ করতে থাকে, অধিকারের নামে নানাভাবে অত্যাচার শুরু করে। ভালোবাসা আর পাগলামির মাঝের সীমারেখার আগ্নেয় স্টোরি মুভির কাহিনী আজ আপনাদের সাথে শেয়ার করব। সো ভিউয়ার্স, জলদি জলদি সাবস্ক্রাইব করে নিন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। ভয়াবহ একটি কালো রাত। ক্যামেরা ঘুরে একটা অ্যাপার্টমেন্টের দিকে নিয়ে যাওয়া হয়, যেখানে রক্তাক্ত অবস্থায় একজন ব্যক্তিকে ওয়াশরুমের ভেতর বসে থাকতে দেখা যায়। কিছুক্ষণ পরে জ্ঞানহারা অবস্থায় একটি মেয়েকে টেনে হিঁচড়ে কেউ নিয়ে যাচ্ছে। ঘরের মধ্যে চিৎকারের আওয়াজ, চারিদিকে সবকিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। রক্তাক্ত ফ্লোর যেন কোনো ভয়ের আশঙ্কা দিচ্ছে। চিৎকারের আওয়াজ শুনে পাশের ফ্ল্যাট থেকে ফোন করলে পরক্ষণেই পুলিশ অফিসাররা হাজির হয়ে যায়, আর সেই ফ্ল্যাট থেকে অভিযুক্ত আসামিকে গ্রেফতার করা হয়। আজকে রাতে কি ঘটেছিল তা জানতে হলে আমাদের অতীতে চলে যেতে হবে। অতীতে দেখা যায় কার্তিক তার স্ত্রী নেহার সাথে অন্তরঙ্গ মুহূর্তে রয়েছে। নেহাকে দেখে মনে হচ্ছে যেন তার ইচ্ছের বিরুদ্ধে এসব কিছু চলছে। কার্তিকে একটু থেমে জোর করে নেহাকে তার দিকে তাকাতে বলে। এরপর নেহার গলার মঙ্গলসূত্র ধরে বলে, অপছন্দের মানুষের সাথে বিয়ের মঙ্গলসূত্রের জন্য যে বেড শেয়ার করার ব্যাপারটা, এটা আমার ভীষণ পছন্দ। যাক, নিজের চাহিদা মেটানোর পর কার্তিক একপাশে শুয়ে পড়ে। আসলে নেহা একজন স্কুল শিক্ষক, খুব চুপচাপ এবং শান্ত স্বভাবের একটি মেয়ে। প্রয়োজনের বাইরে সে কারোর সাথে অতিরিক্ত কোনো কথাই বলতে যায় না, এমনকি কাজের ক্ষেত্রেও তার কলিগদের সাথে বাড়তি কোনো গল্প সে করে না। বিবাহিত জীবনের কয়েক বছর হয়ে গিয়েছে তাদের, তাই আজকে তার এক কলিগ জিজ্ঞেস করে ফেলে, তোমার বিয়ে তো অনেক বছর হলো, তুমি কবে সুসংবাদটা দেবে বলো তো? এই কথা শুনে নেহার চোখে মুখে যেন ভয়ের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। অপরদিকে কার্তিক একটা কোম্পানিতে জব করে। সে কাজের সময়ও কম্পিউটারে তার স্ত্রীর বাল্যকালের ছবি অদ্ভুত নজরে দেখিয়ে যাচ্ছে। এই মুহূর্তে এক কলিগ এসে জানায় তাকে তার ম্যানেজার ডাকছে। কার্তিক ম্যানেজারের কক্ষে চলে যায়। ম্যানেজার বলে, আমি তোমাকে এক্সক্লুশন মেল পাঠিয়েছিলাম, তুমি কি এটা দেখোনি? এই মেল কেন পাঠানো হয় এ ব্যাপারে তুমি জানো? চাইলে আমি আমার শক্তির মাধ্যমে তোমাকে এই অফিস থেকে কিন্তু বাদ দিতে পারি। কার্তিক বলে, না। ম্যানেজার বলে, তাহলে তুমি কি জানো? কার্তিক বলে, আমি শুধু শর্ট ভিডিও তৈরি করতে জানি। এই বলেই তার ফোন থেকে ছোট্ট একটা ভিডিও ফুটেজ দেখায়। আসলে ম্যাডামের একটা অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ফুটেজ কার্তিক করে রেখেছিল। এই ফুটেজ দেখার পর ম্যাডামের মুখ থেকে আর কোনো টু শব্দই বের হয় না, কারণ এখন কোম্পানি থেকে কার্তিককে বাদ দেয়া মানে হচ্ছে নিজের জন্য বড় বিপদ ডেকে আনা। কার্তিক শয়তানি একটা হাসি দিয়ে সেই স্থান থেকে বেরিয়ে যায়। সন্ধ্যাবেলা বাড়ি গিয়ে কার্তিক মদ্যপান শুরু করে। এই মুহূর্তে একটা মেয়ে বারবার তার কাছে আসার চেষ্টা করলে কার্তিক একটা চর মেরে মেয়েটিকে তাড়িয়ে দেয়। পাশে থেকে একজন মাতাল লোক বলে ওঠে, মানুষ যখন পরিবারের কারণে টেনশনে থাকে তখন সেই রাগ সে বাইরে দেখানোর চেষ্টা করে। ব্যাস, এই কথা শুনেই কার্তিক রেগে সেই লোকটিকে আচ্ছা মতো ধুলাই করতে শুরু করে। বাড়ির সকলেই তাকে টেনে হিঁচড়ে লোকটির কাছ থেকে দূরে সরিয়ে দেয়। কার্তিককে মোটামুটি ঠান্ডা করে ফেলে তারা। কার্তিক লোকটিকে সতর্ক করে বলে, আমার স্ত্রীর সম্পর্কে যদি কেউ উল্টাপাল্টা কথা বলে আমি তাকে মেরে ফেলবো, কারণ আমি একটা ভালো পরিবার থেকে এসেছি আর আমি একজন সৎ এবং আদর্শ স্বামী। এই বলেই কার্তিক বাসায় চলে আসে। বাসার সামনে এসে নিজের ফ্ল্যাটের কলিং বেল বারবার বাজাতে শুরু করে। আওয়াজ শুনেও নেহা তেমন একটা পাতা দেয় না। কাজের মহিলা দ্রুত এসে দরজাটা খুলে দেয়। কার্তিক ভেতরে ঢুকে দেখে নেহা তার কাজ করেই যাচ্ছে। মানে ঘরে যে স্বামী এসেছে সেই ব্যাপারে নেহার কোনো নজরই যেন নেই। কার্তিক নেহাকে ডেকে বলে, আইস ব্যাগ দাও। আসলে মারামারির কারণে কার্তিকের মাথায়ও আঘাত লেগেছিল। কার্তিকের কথা নেহা যেন কানেই তুলছে না। কার্তিক রেগে রেগে কয়েকবার একই কথা বললে কাজের মহিলা দ্রুত এসে ভয়ে ভয়ে আইস ব্যাগ কার্তিকের দিকে এগিয়ে দেয়। কার্তিক কাজের মহিলাকে বলে, তোমার নাম কি নেহা? হেল্পিং হ্যান্ড মাথা ইশারা করে না বলে এরপর চুপচাপ সেই স্থান থেকে চলে যায়। কার্তিক এই অবস্থায় রেগে আইস প্যাক ফেলে দেয়। এরপর ধোঁয়া টানতে শুরু করে। এরপরও নেহার কোনো রিয়াকশনই নেই। এবার কার্তিক বলে ওঠে, যদি তুমি এই মুহূর্তে স্ট্রে এনে দিতে পারো তাহলে আজকে রাতে তুমি তোমার রুমে একেবারে একা ঘুমাতে পারবে।
কথা শুনেই এক সেকেন্ডও দেরি না করে নেহা দ্রুত এস্ট্রির বক্স খুঁজতে শুরু করে দেয়। যেই বক্সটি পেয়ে যায় অমনি কার্তিক নেহাকে দেয়ালের সাথে আটকে ধরে বলে, আমি তোমার কাছে আইস ব্যাগ চাইলাম, তুমি কোনো পাত্তা দিলে না। যখন তোমাকে একা থাকার শর্ত দিয়ে এস্ট্রি আনার কথা বললাম, তখন তো তুমি এমন একটা ভাব করছো যেন তুমি কোনো সতী সাবিত্রী। এই বলেই তার হাতে থাকা ট্যাটুর দিকে তাকায়। হাতে নেহা আর গৌতম নামের ট্যাটু করা ছিল, তাই সেখানে কার্তিক রাগের বসে সিগারেটের ছ্যাঁকা দিয়ে দেয়। নেহা কান্না করতে করতে তার অতীতের কথা মনে করতে শুরু করে। গৌতম তার ছোটবেলাকার বন্ধু, ছোট থেকেই তারা একসাথে বড় হয়েছিল। স্কুলে যাওয়ার জন্য প্রতিদিন নেহা গৌতমের অপেক্ষা করত, তবে প্রতিদিনই গৌতম কোনো না কোনো কারণে লেট করেই আসতো। আজকেও সেম কাহিনী ঘটেছে, এই জন্য গৌতম বারবার নেহার কাছে ক্ষমা চাচ্ছে। যদিও নেহা খুব বেশিক্ষণ রাগ করে থাকতে পারতো না, কারণ গৌতমের বলা সরি গুলো নেহার কাছে খুবই ভালো লাগতো। ছোটবেলাতে তাদের খুব মধুময় সময় কেটেছিল। নেহার বাবা মা নেই, নেহার বাবা মা খুব ছোট থেকেই মারা গিয়েছিল। সে তার নানির কাছেই বড় হয়েছে। একদিন হঠাৎ করে তার নানিও মারা যায়। এইসব কথা মনে করতে করতে নেহা বর্তমানে কান্নায় ভেঙে পড়েছে। যাই হোক, সকালবেলা ফ্রেশ হয়ে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে রুম থেকে বের হয় নেহা। এই সময় জানা যায় হেল্পিং হ্যান্ডের নাম হচ্ছে রানী। নেহা রানীকে বলে, আমার টিফিন বক্স রেডি করেছিস? রানী 2 মিনিট সময় চায়। ব্যাস তাই গোস্বামী তার হাতের প্লেট ভেঙে রেগে বলে ওঠে, টাকা নিতে তো ভালোই পারো, তাহলে নেহার জন্য ঠিকঠাক টাইম মতো খাবার তৈরি করতে পারো না কেন? নরম সুরে নেহাকে বলে, ব্যাস 2 মিনিট অপেক্ষা করো নেহা, আমি এক্ষুনি তৈরি করে দিচ্ছি। নেহা রেগে বলে ওঠে, আমার প্রয়োজন নেই। এ কথা শুনে কার্তিক ধুমাধুম রানীকে মারতে শুরু করে। কার্তিক বলে, তোমার এই ইউটিউব ভিডিও দেখার জন্য আমার নেহার শরীর খারাপ হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে চুপচাপ খাবার টেবিলে বসে পড়ে নেহা। কার্তিক খাবার নিয়ে এসে নেহার চেহারার অবস্থা দেখে বলে ওঠে, তোমাকে আমার সাথে বেড শেয়ার করতে তো বলিনি আমি তো শুধু খাবার খেতে বলেছি। ও আচ্ছা, তোমার এই খাবার পছন্দ হচ্ছে না? এখন একটু খেয়ে নাও, আজকের সন্ধ্যায় আমি তোমার পছন্দের লাড্ডু নিয়ে আসবো। নেহা চুপচাপ কান্না করে যাচ্ছে। কার্তিক বলে, তুমি যদি আজকে এটা না খাও তাহলে আজকে অফিসে যেতে দেবো না। শুধু আজকে না, কখনোই যেতে দেবো না। তাই নিজের হাতে খেয়ে নাও, আর না হলে যদি আমি খাইয়ে দিই তাহলে বিষয়টা একটু রোমান্টিক হয়ে যাবে কিন্তু। এ কথা শুনে ভয় নেহা দ্রুত খেতে শুরু করে। পাগল কার্তিক বলে, আসলে এর থেকে খারাপ কিছু হতেই পারে না। পছন্দ করে তো কিছু খাবে না, আর যখন আমি খাইয়ে দিতে আসি তখন তুমি নিজেই খেয়ে নাও। আসলে সকলে আমাকে ভয় পেয়ে আমাকেই ভিলেন বানিয়ে দেয়। তোমার প্রবলেম কি? আমি লম্বাই ঠিকঠাক, দেখতেও তো সুন্দর। তুমি যাকে পছন্দ করো সে তো আমার সামনে কিছুই না। এতদিনে তো তার বিয়ে হয়ে যাওয়ার কথা, হয়তো বা তার বাচ্চার নাম তোমার নামে রেখেছে। এইসব মানুষদের নিকর্ম আর বেউকুব বলে। আমার হিসেব মতে তো ভালোবাসা মানে যাকে ভালোবেসেছি তাকে নিজের করে নিতে হবে, আর আমি সেই কাজে সফল হয়েছি। সব কথা নেহা অঝরে কান্না করতে করতে চুপ করে শুনছিল। খাবার শেষ করে নেহা বেরিয়ে পড়ে। ফ্ল্যাটের এরিয়া থেকে বাইরে বেরোনোর আগেই কার্তিক গাড়ি নিয়ে এসে তার সামনে দাঁড়ায়। নেহা বলে, আমি অটো করে চলে যাব। কার্তিক রাগ দেখিয়ে বসতে বলে। নেহা আর কোনো উপায় না পেয়ে গাড়িতে বসে যায়। গাড়ি চলতে শুরু করে, তবে সাইকো কার্তিককে দেখে মনে হচ্ছে যেন সে নেহার নেশায় ডুবে রয়েছে, অর্থাৎ তার মনে চাহিদা জেগে উঠেছে। কিছুক্ষণের মধ্যে নেহা তার বিদ্যালয়ের সামনে চলে আসে। কার্তিক গাড়ি স্টপ করে। নেহা গাড়ি থেকে নামতে চাইলে কার্তিক তার হাত টেনে ধরে দরজা আটকে দেয়। জানালাগুলো লাগিয়ে দিতে শুরু করে। এরপর ওই স্থানেই কার্তিক তার মনের ইচ্ছে পূরণ করতে শুরু করে। কিছুক্ষণ পর নেহা গাড়ি থেকে বেরিয়ে আসে। আজ অফিস কক্ষে না গিয়ে নেহা সোজা ওয়াশরুমে চলে যায়। তার কলিগ এই বিষয়টা নোটিশ করে। সে ওয়াশরুমে গেলে নেহার কান্নার আওয়াজ পায়। নিচের দিকে তাকালে টিস্যুতে রক্ত ভেজা দেখে নেহার কলিগ বুঝতে পারে নেহার সাথে খুব খারাপ কিছু হয়েছে। কলিগ জিজ্ঞেস করে, কি হয়েছে? নেহা বলে, কার্তিক আমার জীবনকে পুরো নরকে পরিণত করে দিয়েছে। কলিগ কথা না বাড়িয়ে নেহাকে নিয়ে ডক্টর দেখানোর উদ্দেশ্যে হসপিটালে চলে যায়। এরপর সে বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসে। নেহা অতীতের কথা মনে করে কান্না করতে করতে শুয়ে পড়ে। অতীতে দেখা যায় নানি মারা যাওয়ার পর তাকে তার মামা অন্য স্থানে নিয়ে যাবে, এই কথাটা নেহা গৌতমকে বলছিল। একথা জানতে পেরে দুজনেরই মন খারাপ। গৌতম বলে, আমি খুব ভালোভাবে পড়াশোনা করে বড় হয়ে তোমার কাছে আবার ফিরে আসবো। এই বলেই গৌতম নেহাকে প্রমিস করে। পরদিন মামার সাথে নেহা মামার বাড়িতে এসেছে। মামি বেঁচে নেই। নেহা পুরো বাড়িটা একা একা ঘুরে ঘুরে দেখতে শুরু করে। এই বাড়িতেই ধীরে ধীরে নেহা বড় হতে শুরু করে। নেহা সবসময় বাইরে টেলিফোন দিয়ে গৌতমের সাথে যোগাযোগ করত। সেই ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত গৌতমের সাথে নেহার আর দেখা হয় না। এই বিষয়টা নিয়ে নেহা প্রায় সময় মন খারাপ করত। একদিন হুট করে গৌতম নেহার সামনে এসে তাকে সারপ্রাইজ করে। নেহা বলে, আজকে সারাদিন তুমি আমার সাথে কাটাবে। গৌতম বলে, শুধু আজকে না, এখন থেকে সবসময় আমি এখানেই থাকবো।
আসলে গৌতমের বাবার ব্যবসায় আত্মীয়রা বড় ধরনের ধোকা দিয়েছে তাকে, এই কারণে বাবার শরীরটা খুব একটা ভালো নেই। তার বাবার এখন গ্রামেও থাকতে ইচ্ছে করে না, আর শহরাঞ্চলেও তো মেডিকেলের সুবিধা অনেক রয়েছে, এই জন্য তারা এখানে শিফট করেছে। নেহা বলে, আঙ্কেল এখন কেমন আছে আর আন্টি কেমন আছে? গৌতম বলে, এমনিতে সবকিছুই ঠিকঠাক আছে, শুধু বাবাকে রেগুলার চেক আপ করানো লাগে। ডাক্তার বলেছে চিকিৎসার জন্য মুম্বাই নিয়ে যেতে হবে। ব্যাস, কাছাকাছি এসে প্রেমের সময় খুব ভালোই কাটতে শুরু করে। এত বছর পর নেহা গৌতমের পরিবারের সাথে দেখা করে, একটা ভালো আনন্দময় মুহূর্ত কাটায়। ধীরে ধীরে তারা দুজনে বিয়ের স্বপ্ন দেখতে শুরু করে। একদিন ভালোবেসে নেহা গৌতম আর তার নামের হাতে ট্যাটু করায়। দৃশ্য বর্তমানে চলে আসে। কার্তিক বাসায় ফিরে এসেছে, এসে দেখে তার স্ত্রী ঘুমিয়ে রয়েছে। কার্তিক নিঃশব্দে রুমে ঢুকে একটা চেয়ার পেতে নেহার কাছে এসে বসে পড়ে। এরপর সিগারেটের ধোঁয়ার মাধ্যমে নেহার ঘুম ভাঙিয়ে দেয়। নেহা উঠে বসলে কার্তিক বলে, তোমার পছন্দের লাড্ডু এনেছি, খাও। নেহা হাত দিয়ে তা সরিয়ে দেয়। কার্তিক রেগে লাড্ডুগুলো মাটিতে ফেলে চিৎকার করে রাগ ঝাড়তে শুরু করে। কার্তিক বলে, তোমাকে রাগ না করে বরং আমার বাবাকে রাগ করা উচিত, কারণ সে বলেছিল বিয়ের পর নাকি ভালোবাসা হয়ে যায়, কিন্তু কোথায় সেই ভালোবাসা? নেহা বলে, তোমার মতো মানুষকে ভালোবাসবো? তুমি যদি মরেও যাও তাও আমার চোখ থেকে এক ফোঁটাও পানি বের হবে না। কার্তিক বলে, তুমি কি করলে? তুমি আমার ভালোবাসা বুঝবে? নেহা বলে, সিগারেটের ছ্যাঁকা দেওয়া ভালোবাসা নয়, মারপিটকে ভালোবাসা বলে না, আর কারো ইচ্ছের বিরুদ্ধে শরীরকে ছোঁয়াও ভালোবাসা না। কার্তিক বলে, তাহলে ভালোবাসা কাকে বলে? যে মানুষটা মাঝ রাস্তায় তার প্রেমিকাকে একা ছেড়ে যায়, নাকি তার জন্য কান্না করাকে ভালোবাসা বলে? নেহা বলে, আমি ওর চলে যাওয়ার জন্য কান্না করছি না, তোমার সাথে ফেসে গিয়েছি সেই জন্যই কান্না করছি। গৌতম আমার সাথে থাকুক না থাকুক, আমি সারা জীবন ওকেই ভালোবেসে যাব। কার্তিক বলে, ও আচ্ছা, তাহলে তোমার গৌতমের প্রতি এখনো ভালোবাসা রয়েছে? জোর জবরদস্তি করে কখনো তো আমার ওপরও ভালোবাসা দেখাতে পারো। এই সময় রানী দরজায় নক করে খাবারের কথা বললে কার্তিক রেগে ওঠে। রানী ভয়ে আর কোনো কথা না বাড়িয়ে সেই স্থান থেকে চলে যায়। কার্তিক নেহাকে বলে, আমি মরে যেতে চাই, তারপর তুমি চোখ থেকে পানি ফেলবে না? আচ্ছা ঠিক আছে, ভালোবাসা কথাটা আমি তোমার মুখ থেকে বের করেই ছাড়বো। বলো, তুমি যে আমাকে ভালোবাসো, তাড়াতাড়ি বলে ফেলো। বলবে না তো? এই বলেই একের পর এক কাচের বোতল কার্তিক নিজের মাথায় ভাঙতে শুরু করে। এমন পরিস্থিতি দেখে ভয়ে নেহা সেই স্থানেই জ্ঞানহারা হয়ে যায়। পরক্ষণেই ডাক্তারকে আনা হয়। ডাক্তার বলে, অতিরিক্ত টেনশনের কারণে ব্লাড প্রেশার বেড়ে গিয়েছিল, তাই বেহুশ হয়ে গিয়েছে। আচ্ছা, আপনার মাথায় কি হয়েছে? কার্তিক বলে, আমার নিজের ভালোবাসা প্রমাণ করার জন্য ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ডাক্তার কার্তিককেও কিছু ওষুধ দিয়ে চলে যায়। বেশ কিছুক্ষণ পর নেহার হুঁশ ফিরে এসেছে। আশেপাশে কাউকে দেখতে না পেয়ে ভয়ে ভয়ে রুমের দরজা খুলে বাইরে তাকালেই দেখা যায় কার্তিক লাটের উপর একগুচ্ছ কাঠ এনে সাজাচ্ছে। এমন পরিস্থিতি দেখে কিছুই বুঝে উঠতে পারে না নেহা। কার্তিক কাঠের উপর কেরোসিন ঢেলে দেয়, এরপর আগুন জ্বালিয়ে বলে, ভালোবাসো কিনা বলো। বাধ্য হয়ে নেহা না চাইতেও আই লাভ ইউ বলে। কার্তিক আই লাভ ইউ টু বলে আগুনে ফু দিয়ে দেয়। পুরো রাত কান্না করতে করতেই নেহার কেটে যায়। ভোরবেলায় একটু নেহা ঘুমিয়ে পড়ে। সূর্যের আলো পড়তেই নেহার ঘুম ভেঙে যায়। আশেপাশে কার্তিককে না দেখে আস্তে করে দরজা খুলে, তবে আজ বাড়ির মধ্যে কার্তিক নেই। তাই খুশি মনে নেহা ফ্রেশ হয়ে মন্দিরে গিয়ে পুজো দেয় আর নিজের দুর্ভাগ্যের থেকে বাঁচার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে। এরপর তার শিক্ষা প্রতিষ্ঠানে চলে আসে। হুট করে দ্বিতীয় তলায় নেহা যেন গৌতমকে দেখতে পায়। দৌড়ে ছুটে এসে দোতলার চারিপাশে গৌতমকে খুঁজতে থাকে। এমন পরিস্থিতি দেখে নেহার কলে তাকে গৌতমকে এ ব্যাপারে জিজ্ঞেস করে। নেহা তার অতীতের কথা বলতে শুরু করে। গৌতম তার প্রতিবেশী ছিল। নানু মারা যাওয়ার পর নেহার জীবন যেন উলটপালট হয়ে যায়। যখন প্রথম দিন মামার বাড়ি গিয়েছিল, কৌতূহলবশত নেহা কার্তিকের রুমে চলে যায়। তখন কার্তিক একটা পুতুল নিয়ে খেলা করছিল। নেহা তার কাছ থেকে পুতুলটা নিয়ে নিজের কপালে টিপটা পুতুলের কপালে লাগিয়ে দেয় এবং পুতুলটি নিয়ে বাইরে বেরিয়ে আসে। কার্তিকও তার পিছু করতে করতে বাইরে বেরিয়ে আসে। বাবা কার্তিককে দেখে বলে, কার্তিক, এই হচ্ছে নেহা, এর সাথেই তোর বিয়ে হবে, ভালোভাবে দেখে শুনে রাখবি ওকে। কার্তিক এই কথা শুনে মুচকি হেসে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। এরপর থেকেই সব সময় কার্তিক নেহার আশেপাশে ঘুরঘুর করত। আসলে কার্তিক একতরফা পাগলের মতো নেহাকে ভালোবাসতো। এমন সাইকো ছিল, কাপড় ওয়াশ করার জন্য যে নেহার ঝুড়িতে কাপড় রাখতো, কার্তিক সেই ঝুড়ি থেকে নেহার পার্সোনাল কাপড় নিয়েও আজে বাজে সব কল্পনা করতে থাকতো। যেই নেহার সাথে লাইন মারার চেষ্টা করত, কার্তিক তাদেরকেই ধোলাই করে তাড়িয়ে দিত। ভুল করে তো কেউ স্পর্শ করে ফেললে তার অবস্থা 12টা বাজিয়ে দিত। যাই হোক, একদিন নেহাকে গৌতম তার বাড়ির সামনে পৌঁছে দেয়। বাড়িতে প্রবেশ করার আগে নেহা গৌতমকে একবার জড়িয়ে ধরে। এরপর বাড়ির মধ্যে প্রবেশ করে। দেখা যায় একটা বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য মামা ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছে। মামা বলে, আমাকে 2 দিন সেই স্থানে থাকতে হবে। এ কথা শুনে নেহা কিছুটা আতঙ্কিত হয়ে বলে, আমার ভয় লাগছে মামা।
মামা বলে, ভয় পাওয়ার কি আছে, তোমার হবু স্বামী তো এখানেই রয়েছে, আর আমি তো দুদিনের মধ্যেই চলে আসবো। কিছুক্ষণ পর মামু আর ভাগ্নি মিলে খাবার খেতে বসে। এই সময় কার্তিকও চলে আসে। বাবা তাকে খেতে বসতে বলে। কার্তিক চুপচাপ খাবার টেবিলে বসে শুকনো ভাত পাগলের মতো খেতে শুরু করে। কার্তিকের চোখে মুখে দেখে বোঝাই যাচ্ছে সে কোনো কিছুর আভাস পেয়েছে। এক পর্যায়ে রেগে কার্তিক হাতের প্লেট ছুঁড়ে ফেলে। খাবারের স্বাদ নেই বলে সেই স্থান থেকে চলে যায়। সকলেই ঘুমিয়ে পড়েছে। ঠিক 12:30টার সময় নেহার ফোনে একটা ভিডিও ফুটেজ আসে, যা দেখে নেহার হাত পা কাঁপতে শুরু করে। আসলে গৌতম যখন বাসার সামনে নেহাকে জড়িয়ে ধরেছিল, তখন এই ভিডিওটা কার্তিক করে রেখেছিল। যাই হোক, আতঙ্কিত হয়ে নেহা বাইরে পানি খেতে আসে। এ সময় কার্তিক এসে তার পেছনে দাঁড়ায়। ভয় নেহা নিজের রুমে দৌড়ে চলে যেতে গেলে কার্তিক তাকে আটকে সেই স্থানে বসতে বলে। কার্তিক বলে, তুমি আমার ভালোবাসা কেন এভাবে ছুঁড়ে ফেলছো? তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি? যখন বাবা বলেছিল তুমি আমার স্ত্রী হবে, তখন ভেবেছিলাম আমার ভালোবাসার কথা তোমার কাছে প্রকাশ করার কোনো প্রয়োজন নেই। আমি তোমাকে ভালোবাসি এ কথা না বললেও আমার ভালোবাসা তোমাকে তো অনুভব করিয়েছি, কিন্তু তারপরও তুমি ওকে কিস করতে দিলে। নেহা বলে, আমার ছোটবেলাকার বন্ধুও, আমরা একে অপরকে ভালোবাসি, আমরা এখন বিয়ে করতে চাই, তাই আমি তোমার কাছে হাত জোর করে মাপ চাচ্ছি, প্লিজ আমাকে যেতে দাও। কার্তিক বলে, তুমি জানো তোমাকে কিস করার জন্য ওর কি অবস্থা করেছি? দেখা যায় গৌতমকে কার্তিক রাস্তায় একা পেয়ে ইচ্ছে মতো ধোলাই শুরু করেছে। কার্তিক বলে, এরপরেও যদি তুমি দ্বিতীয়বার ওর সাথে দেখা করো, তাহলে এর পরের বার ওর লাশ দেখতে পাবে তুমি। এখন কি তুমি পালানোর প্ল্যান করবে? তাহলে আমি পাহারা দেব। প্রতি 1 ঘন্টায় আমি তোমার নামে ডেকে উঠবো। তোমাকে কিন্তু আমার ডাকে সাড়া দিতে হবে। এই বলেই পুরো রাত প্রতি ঘন্টায় ঘন্টায় কার্তিক নেহাকে ডাকতে থাকে। নেহাও সারা রাত কার্তিকের ডাকে সাড়া দিতে থাকে। পরক্ষণেই মামা বিয়ের অনুষ্ঠান শেষ করে বাড়ি ফিরে এসেছে। বাইরে কার্তিককে এমন অবস্থায় বসে থাকতে দেখে কি হয়েছে এ ব্যাপারে জানতে চায়। নেহা মামার কথা শুনে কান্না করতে করতে পুরো বিষয়টা খুলে বলতে শুরু করে। ছেলে তার বাবার গলায় ছুরি ধরে বলে, ছোটবেলা থেকে আপনি শিখিয়েছেন এ আমার স্ত্রী হবে, আপনি বলেছিলেন ওর বিয়ে আমার সাথে হবে, কিন্তু মাঝখানে কেন গৌতম নামের ছেলে এসে গিয়েছে, যাকে ও ভালোবেসে ফেলেছে। ওর সাথে কথা বলে ওকে বোঝানোর চেষ্টা করুন। এই বলেই কার্তিক বাইরে চলে যায়। নেহা তার মামার কাছে গিয়ে বলে, কার্তিককে আমি পছন্দ করি না মামা, ও ছোট থেকেই আমাকে খুব বিরক্ত করে এসেছে। মেয়ে তো, তাই অনেক কিছু বলতে পারি না। মামা বলে, আমি ভালোবাসার বিরুদ্ধে না, তবে ওয়াদা করেছিলাম তোমার নানি মারা যাওয়ার পর আমি তোমার খেয়াল রাখবো, সেই জন্য এখন পর্যন্ত আমি তোমার খেয়াল রাখছি। ঠিক ওই সময় আমি কার্তিকের কাছে ওয়াদা করেছিলাম তোমার সাথে ওর বিয়ে দেব। এখন যদি তুমি ওকে মানা করে দাও, তাহলে ও সহ্য করতে পারবে না। ওর মা খুব ছোট থাকতে মারা যায়। চাকরির জন্য আমাকে বাইরে যেতে হলেও সারাদিন কার্তিক একা একা কাটাতো। একদিন শপিং মলে ওর জন্য খেলনা কিনতে গিয়েছিলাম। ও একটি পুতুল পছন্দ করেছিল। আমি বলেছিলাম এটা মেয়েদের খেলনা, তবে ও জেদ ধরে বসে এই মেয়ে পুতুলটি কিনবে। পুতুলটা কিনে দেওয়ার পর কয়েকদিনের মধ্যে লক্ষ্য করি ওর ব্যবহার কেমন যেন অস্বাভাবিক হয়ে যাচ্ছে। ও সারাদিন পুতুল নিয়ে ব্যস্ত থাকতো। একদিন জোর করে পুতুলকে খাবার খাওয়ানোর একটা পরিস্থিতি দেখে আমি এক মুহূর্ত দেরি না করে একজন ডাক্তারের কাছে নিয়ে যাই। ডাক্তার বলেছিল মেডিসিন কন্টিনিউ করতে আর ওকে মানুষের সাথে মিশতে দেওয়ার সুযোগ করে দিতে। এরপর থেকে আমি অনেক চেষ্টা করেছিলাম, তবে ও সব সময় বাইরে ছেলে মেয়েদের সাথে কোনো না কোনো ঝামেলা করে আবারও ঘরে ফিরে আসতো। এক পর্যায়ে আমিও এই বিষয়ে হাল ছেড়ে দিয়েছিলাম। এরপর যখন তুমি আমাদের ঘরে আসলে, ওই দিনের পর থেকে আমি আর কখনোই ওকে খেলনা নিয়ে খেলতে দেখিনি। তোমার সাথে থেকেও অনেক বদলে গিয়েছে। যদি তুমি ওকে বিয়ে না করো, তাহলে আমি আমার ছেলেকে হারিয়ে ফেলবো হয়তো, আর ওর কিছু হয়ে গেলে আমি নিজেই বেঁচে থাকতে পারবো না। আমি আমার ছেলের জন্য তোমাকে ভিক্ষা চাইছি মা, যা হয়েছে তা ভুলে যাও। গৌতমকে ভুলে আমার ছেলেকে বিয়ে করে নাও। মামার এমন ইমোশনাল কথাবার্তা শুনে নেহা সেই স্থানে কিছু বলতে না পারলেও দৌড়ে গিয়ে ঘরে এসে হাতের নার্ভ কেটে ফেলে। পরক্ষণেই সিন হসপিটালে চলে আসে। কার্তিক দ্রুত এসে দৌড়ে নেহার ব্যাপারে তার বাবার কাছে জিজ্ঞাসাবাদ শুরু করে। এরপর নেহার কক্ষে চলে যায়। নেহা কার্তিককে দেখেই ভয় কাঁপতে শুরু করেছে। কার্তিক বলে, আমাকে ভয় পাওয়ার কিছু নেই, আমি তোমার কোনো ক্ষতি করব না নেহা। এরপরও ভয় পেতে দেখে কার্তিক রেগে বলে ওঠে, বলছি না ভয় পাওয়ার কিছু নেই, যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমি কি করে বাঁচবো নেহা? নার্স তাকে বাইরে যেতে বলে। কার্তিক পাশের ফল ঝুড়ি থেকে ফল নার্সের গায়ে ছুটতে থাকে। নার্স ভয় পালিয়ে গেলে কার্তিক আবারও নিজের ভালোবাসা বোঝাতে নেহার সাথে রোমান্টিকতা শুরু করে। পরক্ষণে সেই নার্স ডাক্তারকে নিয়ে আসে। ডাক্তারকে দেখে কার্তিক বলে ওঠে, দেখেছেন আমি ওর ভালোবাসা একসেপ্ট করিনি বলে মেয়েটা কি করে বসেছে। ডাক্তার বলে, ঘরের কথা ঘরে সামলাবেন, এখানে নয়। এখন আপনি বাইরে চলে যান। কার্তিক চলে যাওয়ার পথে ধর্মীয় ছবি দেখে সৃষ্টিকর্তার কাছে নেহার সুস্থতার ব্যাপারে কামনা করে। এরপর ডাক্তারকেও জোর করে নেহার সুস্থতার ব্যাপারে প্রার্থনা করতে বলে। পরক্ষণে কার্তিক সেই স্থান থেকে বেরিয়ে আসে। সুযোগ বুঝে নেহা কোনো মতে হাসপাতাল থেকে পালিয়ে সোজা গৌতমের বাড়িতে চলে আসে। গৌতমের বাড়ির দরজা বন্ধ পাওয়া যায়।
প্রতিবেশী জানায় ছেলেটার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ার কারণে মুম্বাইতে নিয়ে যাওয়া হয়েছে, ওখানেই সার্জারি করা হবে। নেহা দ্রুত গৌতমকে ফোন দেয়, তবে গৌতমের ফোন বন্ধ ছিল। কান্না করতে করতে নেহা এক পর্যায়ে গাছের নিচে বসে পড়ে। এদিকে কার্তিক খুঁজতে খুঁজতে নেহাকে পেয়ে যায় এবং জোর করে বাসায় নিয়ে আসে। রেগে কার্তিক নেহার সাথে দুর্ব্যবহার শুরু করে। এক পর্যায়ে বাবার গায়েও হাত তোলা শুরু করে, কারণ দোষ তো নেহার নয়, দোষ করেছে বাবা। বাবা কেন মিথ্যে আশ্বাস দিল সেই জন্য বাবাকে ইচ্ছে মতো মারতে শুরু করে। এই পরিস্থিতি দেখে নেহা কার্তিককে এমনটা করতে মানা করে। কার্তিক রেগে বলে, তুমি আমাকে বিয়ে করবে? নেহা কোনো উত্তর না দিলে কার্তিক আরো ভয়াবহভাবে তার বাবাকে মারতে শুরু করে। ওই পরিস্থিতিতে পাগলের হাত থেকে বাঁচানোর জন্য নেহা এই বিয়ের ব্যাপারে রাজি হয়ে যায়। সিন বর্তমানে চলে আসে। নেহা বাড়ি ফিরে এসেছে। নেহাকে দেখে কার্তিক আবারও পাগলের মতো রোমাঞ্চ শুরু করেছে। বিরক্ত হয়ে এক পর্যায়ে নেহা তাকে ছুঁড়ে ফেলে দিয়ে পাশে থাকা ছুরি দিয়ে নিজের গলায় ধরে বলে, যদি আমাকে স্পর্শ করার চেষ্টা করো তাহলে আমি নিজেকেই শেষ করে দেব। ভয়ে কার্তিক এই মুহূর্তে আর কোনো কথাই বলে না। নেহা ফ্রেশ হয়ে খাবার খেতে শুরু করে। কার্তিক বাচ্চাদের মতো কান্না শুরু করে বলে, যে মানুষটাকে ভালোবাসি সেই মানুষটাকে কাছে পেয়েও ছুঁতে পারবো না। এমনটা হলে কতটা কষ্ট লাগে তুমি জানো? আমি এখন পর্যন্ত কোনো মেয়ের কিছু করিনি, তাইলে বাবাকেও জিজ্ঞেস করতে পারো। আমি খুবই ভালো ছেলে, আমি তোমার সাথে কথা বলছি, তুমি কি বয়রা হয়ে গিয়েছো? এই বলেই হাতের গ্লাস চুরে ভেঙে ফেলে। পরদিন সকালবেলা কার্তিক ঘুম থেকে উঠে নেহাকে ডাকতে শুরু করে, তবে কোথাও কোনো সারা শব্দ নেই। রানী বলে, আমি আসার পর ম্যাডামকেও কোথাও দেখিনি। এ কথা শুনে সাথে সাথে কার্তিক নেহাকে কল করে, তবে ফোনটা বন্ধ বলছে। দ্রুত কার্তিক পাগলের মতো নেহাকে খুঁজতে শুরু করে। নেহার শিক্ষা প্রতিষ্ঠানে চলে যায় আর সে ক্লোজ কলিকে নেহার ব্যাপারে জিজ্ঞেস করে। কলে কিছু জানে না বললে কার্তিক এক প্রকার হুমকি দেয়, যেন কখনো যদি নেহা ফোন বা SMS করে সাথে সাথে কার্তিককে যেন জানিয়ে দেয়া হয়। টিচারের সাথে এমন ব্যবহার করতে দেখে স্টুডেন্টরাও ভিডিও ফুটেজ তুলে নেয়। সাইকো কার্তিক ভিডিওর মাধ্যমে সকলকে নেহাকে খুঁজে দেওয়ার ব্যাপারে রিকোয়েস্ট করতে শুরু করে। এইভাবে বেশ কয়েকদিন চলে যায়, কোথাও নেহাকে কোনোভাবেই খুঁজে পাওয়া যাচ্ছে না। নেহাকে না পেয়ে কার্তিকের পাগলামি যেন দিন দিন বেড়েই চলে যাচ্ছে। সে তার প্রতিবেশীদের গায়েও পাগলামির জন্য হাত তুলছে। একদিন কাজের মহিলাকে নেশাগ্রস্ত অবস্থায় কার্তিক তার কাছে আসতে বলে। তারা দুজনেই অনেকটা কাছাকাছি এসে যায়। রানী ওই মুহূর্তে বলে ফেলে, স্যার আপনি আমাকে এত ভালোবাসতেন, আগে কেন বলেননি? তখন কার্তিকের হুঁশ আসলে সে এক চড় মেরে রানীকে বলে, আমি তোকে ভালোবেসেছি এই কথা কে বললো? রানী তাকে ধাক্কা দিয়ে কাজ অসম্পূর্ণ রেখে সে স্থান থেকে চলে যায়। গৌতম পাগলের মতো সারা বাড়ি জিনিসপত্র ছুঁড়ে ফেলতে শুরু করে। এক পর্যায়ে তো পুতুলের গলায় রশি পেঁচিয়ে পিঠে ছুরি দিয়ে আঘাত করে। তার সাথে পাগলের মতো অনর্গল কথা বলতে শুরু করে। এই মুহূর্তে প্রায় এক সপ্তাহ পর নেহা বাড়ি ফিরে আসে। কার্তিক বলে, তুমি কোথায় চলে গিয়েছিলে? দেখেছো তোমার জন্য আমার কি অবস্থা হয়েছে? কি হলো? আমি এত কথা বলছি, তুমি আমার কথার কোনো গুরুত্বই দিচ্ছ না। নেহা বলে, আমি তোমাকে কতবার বলেছি তোমাকে আমার পছন্দ নয়। আমি গৌতমকে ভালোবাসি আর সারা জীবন তাকেই ভালোবাসবো। আমি শুধু গৌতমের সাথে সুখে থাকি, তোমার সাথে নয়। এ কথা শুনে রেগে কার্তিক কাচের বোতল দিয়ে নেহার মাথায় আঘাত করে। নেহার সাথে সাথে সেখানে বেহুশ হয়ে পড়ে যায়। ওই মুহূর্তে কার্তিক তাকে টেনে হিচড়ে নিয়ে চলে যায়। কিছুক্ষণ পরেই নেহার চিৎকারের আওয়াজ শোনা যায়। এই সিনটুকুই আমরা মুভির প্রথমে দেখেছিলাম। পরক্ষণেই কার্তিককে থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে নেহার একটা পড়ে যাওয়া ছবি পেয়ে কার্তিক পাগলের মতো ব্যবহার শুরু করে। এক অফিসার রেগে নেহার ছবি ছিঁড়ে ফেললে কার্তিক মারামারি শুরু করে দেয়। এক পর্যায়ে এক লেডি অফিসার আসলে তার গায়েও হাত তোলে কার্তিক। রেগে কার্তিক বলে, আমি কতবার বলেছি আমার নেহার গায়ে কেউ হাত লাগাবে না। লেডি অফিসার ইচ্ছাকৃতভাবে ছবিটি দুমড়ে মুচড়ে ফেলে। পাগল তো আরো রেগে যায়, ম্যাডামের গায়ে হাত তুলতে শুরু করে। পরক্ষণেই কয়েকজন অফিসার এসে কার্তিককে চরম ভাবে ধোলাই শুরু করে। পরবর্তীতে লেডি অফিসার রানী, কলেজের সেই কলিগ, কার্তিকের ম্যানেজার এবং মামার কাছ থেকেও কার্তিকের জীবনের ব্যাপারে সমস্ত ডিটেলস নোট করতে শুরু করে। সকল প্রমাণ একত্র করে আদালতে পেশ করার পর কার্তিককে 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়। আর যেহেতু কার্তিকের মানসিক অবস্থা ভালো নেই, সেহেতু তাকে মানসিক হসপিটালে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। যত দ্রুত সম্ভব নেহাকে খুঁজে বের করে এই কেস সমাপ্তির ঘোষণা দেওয়া হয়। কয়েকটা বছর পর কার্তিক এখন হাঁটাচলাও করতে পারে না, তার পা দুটো পুরো অবশ হয়ে গিয়েছে। এই সময় সে লেডি অফিসার হাজির হয়। কার্তিক বলে, তোমার নেহা বেঁচে আছে। তুমি তো জানো এই কাহিনীর মূল নায়ক তুমি। নায়িকা হচ্ছে নেহা আর ভিলেন হচ্ছে গৌতম। কিন্তু এখানে আরো একটি চরিত্র রয়েছে আমার। আসলে আমি গৌতমের কলেজ লাইফের বন্ধু, ওদের ব্যাপারে সবকিছুই জানতাম। এরপর আমি SI ট্রেনিং এর জন্য চলে যাই। আসলে কলেজে যেই দিন নেহা গৌতমকে দেখতে পেয়েছিল সেদিন সত্যি সত্যি গৌতম এসেছিল। বাবার অপারেশনের পর বাড়ি ফিরলে নেহার বিয়ের ব্যাপারটা গৌতম জানতে পারে। এরপর আর যোগাযোগ করেনি সে ভেবেছিল নেহা হয়তো ভালো আছে। কিন্তু কয়েক বছর পর হঠাৎ এই কথাটা নেহার মুখ থেকে শোনার জন্যই গৌতম তার সাথে দেখা করতে যায়। তখন গৌতম আর গৌতমের বান্ধবী একসাথে নেহার সাথে সাক্ষাৎকার করে। আর পুরো বিষয়টা জেনে তারাও অবাক হয়ে যায়। নেহা বলে, যে মানুষটাকে অপছন্দ করি বাধ্য হয়ে তাকে বিয়ে করতে হয়েছে আমার।
আমি না চাওয়া সত্ত্বেও ওই মানুষটা বারবার জোর করে আমার শরীর ভোগ করেছে। আমি শুধুমাত্র ভয় ছিলাম, কারণ হয়তো ও আমার মামাকে না হলে তোমাকে মেরে ফেলতো। আসলে ছোটবেলা থেকেই আমি ওর খেলনার পুতুল ছিলাম। এই কারণেই গৌতম আর তার পুলিশ বান্ধবী জেনে বুঝে 1 সপ্তাহ কার্তিকের থেকে দূরে নেহাকে সরিয়ে রেখেছিল, কারণ ওরা বুঝতে পেরেছিল নেহাকে না পেলে কার্তিক পাগলের মতো ব্যবহার শুরু করবে। এরপর 1 সপ্তাহ পর নেহা ফিরে আসলে সেই আঘাতের ঘটনা ঘটে। ওই সুযোগেই নেহাকে সরিয়ে ফেলা হয়, আর এই জন্য কার্তিককে গ্রেফতার করা হয়। যখন পুলিশের গায়ে হাত তোলা হয় তখন কেস আরো জোরালো হয়, আর এরপর প্রমাণ জোগাড় করে আদালতে হাজির করা হলো। কার্তিককে মানসিক হাসপাতালে ভর্তি করার 10 দিন পরে নেহাকে কোর্টে হাজির করা হয়, আর সমস্ত বিষয়টা খুলে বলা হয়। লেডি জজ আগে থেকেই তো কার্তিকের ব্যাপারে সবকিছুই জানতো, তাই কার্তিকের অনুমতি ছাড়াই ডিভোর্সের ব্যাপারটা সে একসেপ্ট করে নেয়। তবে এখন নেহা খুব ভালোই আছে, সে গৌতমের সাথে একটা সুখের সংসার করছে। আসলে কাউকে পাওয়ার ইচ্ছে ভালোবাসা হলেও তার ইচ্ছের বিরুদ্ধে পাওয়াকে মনের বাসনা বলা হয়। এই বলেই পুলিশ অফিসার চলে যায়। তবে আমরা বুঝতে পারি পাগল এখনো ঠিক হয়নি। মুভির কাহিনী এখানেই শেষ হয়ে যায়। ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।